রাসেল ভাই, যখন আমি ক্লাস 5-এ পড়তাম, বলে রাখা ভালো এখন আমি ইন্টার সেকেন্ড ইয়ারে অলমোস্ট উঠে গিয়েছে, কিছুদিন হলো ইয়ার ফাইনাল পরীক্ষা শেষ হলো। তো যখন আমি ক্লাস 5-এ পড়তাম আমাদের বাসা চেঞ্জ করা হয়। তো যেই বিল্ডিংয়ে আমরা উঠি তা যে ফ্ল্যাটটা ছিল সেটা একদম টপ ফ্লোরে ছিল। যখন আমরা নতুন বাসায় উঠি তখন প্রায় সময় রাতের বেলা এমন মনে হতো যে ছাদের মধ্যে কেউ দৌড়াচ্ছে, এক পাশ থেকে দৌড়ে দৌড়ে আরেক পাশে যাচ্ছে, আর মনে হতো যেন পুরো বাড়িটাই কাঁপছে, এত জোরে জোরে দৌড়াচ্ছে, এরকম অনুভব হতো। তারপর আবার এরকম শব্দ হতো যেন ছাদের মধ্যে ইট দিয়ে কেউ ছাদের পাকার মধ্যে ঘষছে, এরকম অনেক শব্দ হতো। এছাড়া আরেকটা শব্দ হতো যে দেয়ালের মধ্যে হাত দিয়ে 3 বার আঘাত করলে যেমন শব্দ হয় এরকম শব্দ। আমরা ভাবতাম যে পাশের ফ্ল্যাটে হয়তো মশারি টাঙানোর জন্য তার কাটা দেয়ালে প্রতিদিন একটু টাইট করে লাগায়, প্রতিদিন রাতে এরকম করে। কিন্তু ব্যাপারটা একদম রাত 12টা বেজে যখন 18, 19, 20 মিনিট এরকম এই টাইমটাতে হতো, আমরা একটু ঘাবড়ে যাই বাসার সবাই, যেহেতু নতুন বাসায় এসেছি, এরকম হতেই পারে খারাপ কিছু। তো আমরা পাশের ফ্ল্যাটে জিজ্ঞেস করি যে আপনারা কি এরকম করেন কিনা, তার কাটা বা কিছু দেয়ালে আঘাত করেন কিনা প্রতিদিন রাত্রেবেলা। তারা বললো যে না, কিন্তু তারাও এরকম শব্দ শুনে। এই কথা ছড়াতে ছড়াতে এমন হয়েছে যে পুরো বাড়িতেই একই শব্দ শোনে। বাড়ির নিচ তলা থেকে আমরা টপ ফ্লোরে থাকতাম, আমরাও একই শব্দ শুনি। বাড়ির প্রত্যেকটা ভাড়াটিয়া ঘাবড়ে যায়। বাড়িওয়ালাকে এই ব্যাপারে বলাতে বাড়িওয়ালাও বুঝতে পারে, কারণ তিনিও তো শব্দ শোনেন। পরে তিনি বলেছিলেন যে আসলে এই যে বাড়িটা তিনি বানিয়েছেন, এই বাড়ির জায়গাটা আগে একটি ময়লা পানির ডোবা ছিল। তো বাড়ি করার জন্য এই ডোবাটা ভরাট করে এর উপর বাড়ি করে। বাড়ি করার পর আর বাড়িটাকে বন্ধ করেনি। বন্ধ না করার কারণে হয়তো এরকম খারাপ কিছু হতেই পারে। তো বাড়িওয়ালা পরবর্তীতে আমাদের বলেছিল যে আমাদের ঘটনা শোনার পর, আমাদের এই অসুবিধা জানার পর তিনি হুজুর এনে বাড়িটা বন্ধ করেছিলেন। পরবর্তীতে যে এমন না শব্দ একদম কমে গিয়েছে আর হয় না, এমন না, আমরা প্রায় সময় শব্দ শুনতাম আর আমাদের অত ভয় লাগতো না একটা জিনিস বারবার শুনতে শুনতে। তো এইটা একটি ছিল ঘটনা। এটা স্বাভাবিক, অনেকের মুখে আমি শুনেছি যে অনেকে এরকম শব্দ শোনে, অনেকের বাড়িতে এমন হয়। কিন্তু এই পরে যে ঘটনাটা, এটা আসলে একটু হলেও ইউনিক। আমাদের সেই ফ্ল্যাটটাতে আম্মু আমাকে যেই রুমটা দিয়েছিল, একান্তই আমার না, মানে আমার বড় ভাই তখন ঢাকার বাইরে একটা পাবলিক মেডিকেলে পড়তো। তো ও যখন আসতো হোস্টেল থেকে তখন আমরা একসাথে ঘুমাতাম, আর না আসলে আমি একাই ঘুমাতাম। ওই রুমটাতে আমি না, মানে আমরা বাসায় যখন আসি নতুন নতুন, তখন আমি নোটিস করেছিলাম যে ওই রুমটার দরজায় অনেক জোরে কিছুতে আঘাত করলে যেমন একটু দাগ পড়ে যায় বা ট্যাপ খেয়ে যায়, সেরকম দাগ আছে। আর এমনকি নিচের যে সিটকারি লাগানোর যে অংশটা সেটা ভাঙা, আর ওইটা নতুন করে আলাদাভাবে কাস্টমাইজ করে লাগিয়েছে, এটা বোঝাই যায়। আমি আর তেমন কোশ্চেন আমার মাথায় আসেনি যে কেন হতে পারে, হয়তো ভেঙে গিয়েছে কোনো না কোনো ভাবে। কিন্তু আঘাত করার ব্যাপারটা যে মনে হয় যেন লোহার কোনো শক্ত লাঠি দিয়ে সেই দরজাটার মধ্যে আঘাত করে দরজাটা ভাঙতে বাধ্য হয়েছে, এরকম একটা ব্যাপার। আমরা জানতাম না কেন মানে এরকম করেছিল। তো এটার মধ্যে তো কোনো কোশ্চেন করার মানে আসে না, যে হতেই পারে, নষ্ট হতেই পারে বা ভাঙা পড়তেই পারে। কিন্তু আমাদের ঘরের সবাই রাতের বেলা মানে এমন হতো যে চোখে আমরা বারংবারই ভাবতাম যে হয়তো এটা চোখের ভুল। কিন্তু সবার কি চোখের ভুল এমন হয়? মনে হতো যেন ডাইনিং রুম থেকে হেঁটে হেঁটে রান্নাঘরের দিকে একটা সাদা কাপড় পরে যাচ্ছে। রাসেল ভাই বিশ্বাস করেন, এই কথাটা বলার সাথে সাথে আমার পুরো গোজবাম্প হলো, আমার হাতের লোম দাঁড়িয়ে গেল। কারণ এটা আমিও দেখেছি, আমিও লক্ষ্য করেছি যে এমন হতো যে মনে হতো চোখের দাধা, একদম চোখের, মনে হতো যেন এরকম আবছা কিছু একটা হতে পারে চোখের ভুল। কিন্তু না, আসলে আমাদের সবার চোখের ভুল এমন হয় না। আমি খেতে বসতাম, আমি সবসময়ের মতো এখনো মানে টিভির সামনে প্লেট নিয়ে বসে টিভি দেখতে দেখতে খাই বা মোবাইল নিয়ে দেখতে দেখতে খাই। তো আগের ওই বাসাটার মধ্যে
আর টিভি রুম যেটা ছিল, সোফার উপর বসে টিভির দিকে তাকে তাকে খাওয়ার মানে ওইরকম অবস্থায় বসলে একদম মুখ বরাবর সামনে আমাদের মেইন ডোর, আর ওইটার পাশে একটা পিলারের মতো ছিল। আমার বারবার মনে হতো যেন ওই পিলারটার সাথে হেলান দিয়ে কোনো একটা মেয়ের সাদা কাপড় পরা, চুলগুলো ছাড়া, মাথা নিচু করে গুটিসুটি হয়ে বসে আছে। ভয় লেগে উঠেও ভয় লাগতো না, কেমন যেন ইগনোর করতাম। ঘরের সবাই এরকম। তো ব্যাপারটাকে আমরা সবাই নোটিস করলেও একে অপরের কাছে আমরা ইগনোর করতাম, যে বলতাম হতেই পারে, চোখের ভুল হতে পারে, এমন কি আসে যায় বা এমন কেমন, এরকম কি সম্ভব নাকি। আমার আব্বুকে এটা বললে তো আব্বু একদমই তুচ্ছ করতো। একদিন আমার এক মামাতো ভাই গ্রাম থেকে এসছে, সে পাবলিক ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবে। তো আমাদের বাসায় এসে পড়ছে আর পরীক্ষা দিচ্ছে, যেন আর কি আমাদের এখান থেকে তো কাছে, আমরা ঢাকার। তো ভাইয়া, ওই মামাতো ভাইটা আর আমি একসাথে আমার রুমে শুয়েছিলাম। আর আমি ভাইয়াকে বলেছিলাম যে ভাইয়া, যেন আমাদের বাসায় রাত্রিবেলা এরকম শব্দ হয়, মনে হয় যেন ছাদের মধ্যে থেকে দৌড়াচ্ছে, দেয়ালের মধ্যে এরকম অনেক জোরে জোরে হাত দিয়ে আঘাত করার মতো শব্দ হয়। ভাইয়াকে বলার পরে ভাইয়া ভয় পেয়েছিল। প্রথমে ভাইয়া বিশ্বাস করেনি। পরে যখন ভাইয়া আমার সাথে শুয়েছে, একটু রাত হয়েছে, আমি ভাইকে বলছি, দেখো ভাইয়া, এখন কিন্তু 12টা 20 বাজবে, এখনই শব্দ হবে। বিশ্বাস করেন ভাই, একদম মিন টাইম এরকম শব্দ হয়েছে। আর আমার মামাতো ভাই তো পুরোই হতভম্ব, কি হলো, আসলেই তো এমন। ভাইয়া তো অনেক ভয় পেয়েছে। আমার আব্বুকে, আমরা ভাইয়ার ভয় দেখে আমারও কেমন যেন ভয় লাগা শুরু করলো। আমি জোরে জোরে আব্বুকে ডাকা শুরু করলাম যে আব্বু আসো, আমাদের সাথে এসে শো, আমাদের ভয় লাগছে, এরকম কিছু। ইভেন আমার চোখে এমন বারবার মনে হচ্ছিল যেন খুব ঘন ঘন ওই ডাইনিং রুম থেকে রান্নাঘরের দিকে একটা মেয়ে যাচ্ছে আবার আসছে, যাচ্ছে আবার আসছে। আমি যখন আব্বুকে এরকম চেয়ে ডাকলাম যে আব্বু আসো, আব্বু বলছে ঘুমা, ভয় পাওয়ার কি আছে, এগুলো কিছু না, আয়াতুল কুরসি পড়ো, জিকির করতে করতে ঘুমাও, রাতে ঘুমানোর দোয়া পরে ঘুমিয়ে পড়ো, এরকম বলছে আর কি আব্বু। হঠাৎ দেখলাম আধা ঘন্টা 1 ঘন্টা পরের দিকে আব্বু নিজের থেকে এসে বলল, এত ভয় পেতে হয় নাকি, দেখি সাইড হও, আমি পাশে তোমাদের শুই। আমি তো একটু ভাবলাম যে এতক্ষণ ডাকলাম আসলো না, এখন ডাকে না, এখন আব্বু আসলো। তার খুব পরে আব্বু একদিন আমাদের কথা ছলে ছলে বললো যে সেদিন রাতে নাকি আব্বু খাটের উপর শুয়েছিল আর দেখছিল যে এরকম একটি মেয়ে ডাইনিং রুমে বসা আর আব্বুর দিকে তাকিয়ে আছে। আব্বু ভয় পেয়ে গিয়েছিল। আর পরে আব্বু আমাদের কাছে এসে পড়েছিল। পরবর্তীতে আব্বু বলেছে নিজের থেকে স্বীকার করতে বাধ্য হয়েছে আর কি। তো এরকম ঘটনা কেন হয়, এরকম ঘটনা কেন হয়, এই কাহিনী মানে আসলে একটা অবস্থাটা খারাপের মতো, যে এতবার চোখের সামনে এরকম এসে পড়ে। আমরা ভয় পেয়ে গিয়েছিলাম এক কথায় বলতে গেলে, যে এরকম ঘটনা বারবার ঘটছে, ভাবার মতো একটা ব্যাপার হয়ে দাঁড়ালো। পরে বাড়িওয়ালাকে আমরা এরকম জানাই, কথার ছলে ছলে আমরা আশপাশে যে আমাদের বিল্ডিং এ ভাড়াটিয়ারা ছিল তাদেরকে আমরা বলি যে এরকম হয় আমাদের সাথে। আর বলে রাখা ভালো যে ভাই, আমরা যে ফ্ল্যাটে ছিলাম 5 তলায়, ওই ফ্ল্যাটের আগে যে ভাড়াটিয়া ছিল তারা ওই ফ্ল্যাটের বরাবর নিচ তলায় নেমে গিয়েছিল, 4 তলা নেমেছিল, আর আমরা ওই ফ্ল্যাটে আর কি নতুন এসেছিলাম। তো তাদেরকে এই ঘটনাটা বলার পরে আর কি আম্মু বলেছিল, আমাদের পাশে আন্টি এসেছিলেন আর বলেছিল এইরকম হয় আমাদের সাথে, এরকম প্যারানর্মাল কাহিনী। তখন এই আন্টিটা বলেছিল যে আমার রুমে এই দরজা ভাঙার কারণ হচ্ছে এই যারা আর কি আমাদের আগে যে ভাড়াটিয়ারা ছিল, তারা আসার আগে যে ভাড়াটিয়ারা ছিল সেখানে থাকতো হচ্ছে যে মা, বাবা আর একটা মেয়েটাও ছিল এরকম এইচএসসি পরীক্ষা দিয়ে পাবলিক ভার্সিটিগুলোতে এক্সাম দেয়, কিন্তু কোনোটাতেই চান্স পায় না। যার কারণে আমার যেই রুমটা দিয়েছিল আর কি আমার আম্মু, আমি আর ভাইয়া থাকতাম, সেই রুমটা ছিল মেয়ের রুম। আর ওই রুমের মধ্যে মেয়েটা ফাঁসি দেওয়ার পর তারপর অনেক ঘটনাই হয়, যে আমি এত ডিটেলস জানি না, কিন্তু জানি যে মেয়েটা ওই রুমে ফাঁসি দেওয়ার পরে মা বাবা ওইখানে ওরা বাসা ছেড়ে চলে যায়। পরবর্তীতে আমাদের আগে যে ভাড়াটিয়ারা ছিল তারা আসে, তাদের সাথে অনেক এরকম সমস্যা হতো দেখেই তারা 4 তলায় নেমেছে।
বাড়া বিল্ডিং এর মধ্যে অনেক সুযোগ সুবিধা ছিল দেখে বিল্ডিংটা ছাড়তে চাননি, তাই সেজন্য তারা নিচতলায় নেমেছে। কিন্তু ওই ফ্ল্যাটটার মধ্যে তারা টিকতে পারছিল না এরকম প্যারানর্মাল কাহিনী হওয়ার কারণে। আমার আব্বু তো ভয় পেয়ে গিয়েছে যে কেন তাহলে আমাদের বললেন না এরকম কাহিনী। বিশ্বাস করেন ভাই, আমরা পরবর্তীতে ওই বিল্ডিং এর আর থাকতেই পারিনি, আমরা ওই ফ্ল্যাটটা তো অন্তত থাকতে পারিনি। আমরা ওই ফ্ল্যাটের 4 তলায় নেমে গিয়েছিলাম। মানে আগে থাকতাম 5 তলার হাতের বামের ফ্ল্যাটটাতে, পরে আমরা 4 তলার হাতের ডানের ফ্ল্যাটে চলে আসি। আমরা ওইখানে টিকতে পারছিলাম না, মেন কথা হচ্ছে এটা। পরবর্তীতে এখন পর্যন্ত আমরা এখন ওই বিল্ডিং এও থাকি না, কিন্তু আমরা অন্য বিল্ডিং এ এসেছি। কিন্তু ওই বিল্ডিং এর ওই ফ্ল্যাটটার মধ্যে এখন আর কেউ ভাড়া নেয় না, কেউ এখন আর সেই ফ্ল্যাটটা ভাড়া নেয় না। ওই ফ্ল্যাটটার মধ্যে কেউ আসলে 1 মাসের বেশি টিকতেও পারে না। এছাড়াও ওই ফ্ল্যাটের মধ্যে এমন ঘটনা ঘটতো যে আমার বোন, ও যে রুমে ঘুমতো, রাত্রেবেলার কি ওর হঠাৎ করে ঘুম ভেঙে যেত। কেন ঘুম ভাঙতো? ওর ঘুম ভাঙতো হচ্ছে যে ও শুনতে পেত কোনো পুরুষ কণ্ঠে কেউ নাম ধরে ডাকছে। ঘটনাটা আমাদের সাথে কথা ছলে ছলে ও বলে ফেলতো। একদিন এমনও হয়েছে যে ও রাত্রেবেলা এরকম ওকে কে ডাকছে আর ওর ঘুম ভেঙে গিয়েছে, আর ও চোখ খুলে দেখলো যে ওর খাটের পাশে যে জানালা, সেই জানালার গ্লাসের মধ্যে কেউ হাত দিয়ে এরকম ধাক্কা দিচ্ছে বা হাত দিয়ে ইশারা করছে আর ওকে ওর নাম ধরে ডাকছে। এরকম ঘটনা ঘটলে ও নাকি নড়তেও পারতো না, ও নাকি চিৎকার করারও সুযোগ পেত না। ও একদম বলে না বোবায় ধরলে যেমন হয় রাতের বেলা আমাদের, সেরকম অনুভব হতো। এরকম আরো অনেক ঘটনা ওর সাথে ঘটে যায়। এরকম প্রায়শই ঘটে যে রাতের বেলা ওর নাম ধরে কেউ ডাকে, ও কিছু দেখতে পায়, এরকম হাতের ছায়ার মতো জানালার মধ্যে ওকে ডাকছে। এমনকি রাসেল ভাই, আমার যে খাট ছিল সেই খাটে শুলে পা বরাবর সামনে জানালা থাকতো। আমি প্রায় সময় রাতের বেলা জাগি, রাত 2-3টার দিকে আমি ঘুমাই, বেশি জাগি না, মানে 2-3টে এরকম বাজে আমার ঘুমোতে। তো একদিন আমি ঘুমিয়ে গেলাম বলতে পুরোপুরি ঘুমালাম না আর কি, চোখে এখনো ঘুম আসছে অবস্থা। আমি ঘুমালাম, হঠাৎ করে কেমন যেন আমার মনে হলো আমার আর কি খাটের মধ্যে আপনি শুয়ে আছেন, আপনার পাশে কেউ বসলে খাটের ওই জায়গাটা একটু নিচু হয়ে যাবে না, মানে তোষকটা একটু নিচু হয়ে যাবে না, যে ভারী কিছু পড়লে বা কেউ বসলে আপনি তো অনুভব করতেই পারবেন। আমি শুয়েছিলাম, আমার মনে হলো যেন আমার বাম পাটা একটু নেমে গিয়েছে, মানে আমার বাম পায়ের সামনে কেউ এসে বসার কারণে একটু নিচু হয়ে গিয়েছে। আমি আবছা করে চোখ খুললাম আর আমি এমন একটা অবয়ব দেখলাম রাসেল ভাই, আমার এটা বলতে যে এখন আমার গলা কেমন যেন জমে আসছে। এসব আসলে এটা একদম সত্য ঘটনা, এটা বিশ্বাস করে একদম আপনাদের একান্ত ব্যাপার। আমি দেখতে পেলাম যে মানুষের আকৃতির কিছু একটা, কিন্তু পুরো শরীরটা, সেই বস্তুটার পুরো শরীর লোমে ভর্তি, মুখটা বিড়ালের মতো, হাতগুলো যেন কেমন অদ্ভুত আর কি। আমি স্পষ্ট মানে দেখতে পারছিলাম না। রাতের অন্ধকারে যেমন একটা ঘরের মধ্যে অন্ধকারের মধ্যে একটা আলো বিরাজ করে, আশপাশের কোনো না কোনো আলো, সেরকম আলোর মধ্যে আমি সেই অবয়বটাকে চিহ্নিত করতে পারছিলাম। আমি ওটা দেখার পর আমি এটা কি আমার স্বপ্ন ছিল নাকি আমি আসলেই দেখেছিলাম, আমি এখনো কনফিউজড। বাট আমি প্রচন্ড ভয় পেয়েছি। আমি আয়াতুল কুরসি পড়তে মনে হয়েছে আমি হয়তো ঘুমিয়ে গিয়েছিলাম, কিন্তু ঘুমের মধ্যে আবার স্বপ্নে দেখেছি আমার পা বরাবর সামনে যে জানালা, সেই জানালার বাইরে থেকে ওইরকম অবয়বের বস্তুটা আমার দিকে, মানে জানালা ঝুলে আমার দিকে তাকিয়ে আছে। ওই মুহূর্তটা ভাই অন্যরকম একটা মুহূর্ত। আমি আপনাদের এই গল্প শোনাচ্ছি, এই সত্য ঘটনা শোনাচ্ছি, আর আমার এখানে লোম দাঁড়িয়ে যাচ্ছে, যদিও ঘটনা 4-5 বছর আগের ঘটনা। এরকম হচ্ছে আমাদের সাথে, এখন আর এরকম হচ্ছে না, কিন্তু এখন আরেক ঝামেলা আমার বোনকে নিয়ে। আমার বোনের সেই রকম ঘটনা এখনো থামেনি, এখন আরো অনেক বেশি পরিমাণে যখন দেখা দিয়েছে। এখন তো আমার বোন বলে যে ওকে নাকি ভোর দুপুরে
ভর একদম যখন ঘুমোয়, দুপুরবেলা রাত্রেবেলা ঘুমায়, ও মাঝে মাঝে অনুভব করে যেন কি যেন ওর শরীর হাতাচ্ছে, শরীরে হাত দিচ্ছে, হাত বুলোচ্ছে। ও এটা অনুভব করতে পারে এবং ও ঘুম থেকে উঠে যায়। যখন ও ঘুম থেকে উঠে যায় তখন ওর শরীর একদম অবশ হয়ে থাকে, ও নড়তে পারছে না, ও চিৎকার করে কাউকে ডাকতে পারছে না, এরকম অবস্থা হয়ে যায় যখন এরকম অনুভব করে। ও যখন একদমই বিরক্ত এসব ব্যাপারে, আর পারছে না, ও প্রচন্ড ভয় পাচ্ছে, ও একদম শুকিয়ে যাচ্ছে। ও দেখতে খুবই সুন্দর মাশাআল্লাহ, কিন্তু এইসব যখন অনেক বেশি পরিমাণে হচ্ছে ওর সাথে, ও অনেক শুকিয়ে যাচ্ছে। আম্মু ওর জন্য অনেক বিয়ের প্রস্তাব আনে। ওর এখন প্রায় 24 থেকে 25 বছর বয়স, একটু উপযুক্ত মেয়ে, কিন্তু কোনো ছেলে ওকে পছন্দ করে না ওকে দেখার পর। আর যেগুলো পছন্দ হয়েও যায় ওই সব ছেলেদের রিজেক্ট করে দেয়। ও আবার ওইটা উল্টোটা হয় যে ওর পছন্দ হয় না। এরকম ঘটনা হচ্ছে। আমার আম্মু এখন খুব চিন্তিত যে কি করবে, মেয়েটার সাথে এমন হচ্ছে কেন। মেয়েটা পড়ালেখার প্রতি অমনোযোগী, খাবার দাবারের মধ্যে অনেক ননশালেন্ট কাজ করছে, অনেক অনীহা কাজ করছে। তো আম্মু অনেক হুজুরদের এসব কথা জানালো। আমাদের পরিচিত বড় হুজুর আছে, সেই হুজুরের বাবা এখন প্রায় 100-র উপরে বয়স। তিনি এসব ব্যাপারে খুব অভিজ্ঞ, খুব পরহেজগার তিনি। তাকে সব ঘটনা জানানোর পর তিনি চুপ করে রইলেন। বললেন, আমার আম্মুকে বললেন যে মা, আমি তো এখন বয়স হয়েছে, আমি এখন এসব কিছু করতে পারি না, কিন্তু তোমার ঘটনা শুনে এটা আমার কাছে ভালো ঠেকছে না। তুমি অভিজ্ঞ কারোর কাছে এইসব ঘটনা বলো, এইসব ঘটনা মেটানোর জন্য যে ব্যবস্থা নেওয়া হয় নেও। আমার আম্মু এরকম 3টে হুজুরকে ধরেছিল, আমাদের চেনা হুজুর, এমন না যে অচেনা কেউ, আমাদের চেনা হুজুর যাদেরকে বিশ্বাস করা যায়, ভণ্ড না, একদমই জেনুইন, এরকম অবস্থা। তো আম্মু যখন বলে, দেখতো যে সবার মানে চেহারার ফিলিংস, সবার যে রিয়াকশন একই রকম থাকে। আমার বোনের ঘটনাগুলো বলার পর তারা কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর আম্মুর দিকে তাকায় আর বলে যে এটা আসলে সমস্যা, কিন্তু এই সমস্যা সমাধান করার ক্ষমতা এখন আমাদের হয়নি, এরকম তাদের রিপ্লাই থাকতো। আম্মু তো দেখে যে আমার বোনের অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে, কোনো উন্নতি হচ্ছে না। তো আম্মু খবর পায় যে আমাদের গ্রামে আমার এক আন্টি, আমাদের সম্পর্কে হয় আমার আপন খালাতো বোনের মেয়ে, কিন্তু ওই যে বয়সে বড় হওয়ার কারণে সম্পর্ক ঘুরে যায়, আমরা এখন আন্টি বলি আর কি। তার সাথে এমন হয়, তার কোনো যেই ছেলে আনুক, যেই পাত্রে আনুক বিয়ের জন্য, কেউ ওকে পছন্দ করে না। তার কোনোভাবেই কোনো দিক দিয়ে এক্সাইট হচ্ছে না এসব ব্যাপারে। তখন তারা আমাদের গ্রামের এক অভিজ্ঞ এরকম হুজুর আছেন, যিনি কিনা এরকম কাজে খুব পারদর্শী। সেই হুজুরের কাছে শরণাপন্ন হন। তারপর হুজুরের দেওয়া নির্দেশনা অনুসরণ করে, লুকাইয়া করে 14 দিনের মাথায় ওই আমার এই আন্টির বিয়ে হয়ে যায় আল্লাহর রহমতে। সে এখন খুব সুখী কিনা বলবো না, বাট বাহ্যিকভাবে দেখা যায় যে খুব সুখী, ভেতরে হয়তো সুখী হবেন ইনশাল্লাহ, আল্লাহর রহমতে সুখী হবেন। তো এরকম ঘটনা জানার পর আম্মু বলে, তো একবার করে দেখা ভালো, যে চেষ্টা তো করা উচিত, চুপ করে বসে থাকার চেষ্টা করা উচিত। তো আম্মু ওই হুজুরের সাথে যোগাযোগ করে কোনোভাবে, আমাদের রিলেটিভসদের দ্বারা হুজুরের সাথে কথা বলায়। হুজুর শোনেন, হুজুর বলেন যে হ্যাঁ, এটা সমস্যা, কিন্তু এই সমস্যা সমাধান করতে একটু সময় লাগবে, সময় সাপেক্ষ ব্যাপার, আর একটু অর্থ খরচ করতে হবে। তো আম্মুর কাছে 25,000 টাকা দাবি করে। আম্মু বলে, আমি 25,000 টাকা এখন দেবো না, আমি আপাতত 15,000 টাকা দিচ্ছি, আপনি এই সমস্যার সমাধান করুন, যেভাবেই হোক। আপনার উপর বিশ্বাস আছে, আপনার কাজের ফলাফল আগে আমরা শুনেছি, এরকম ভাবে আম্মু আর কি বলে। তো হুজুর আম্মুকে আস্থা দেয় যে না, এর একটা ব্যবস্থা হবে। হুজুর পরবর্তীতে, আম্মু যখন হুজুরকে বলে আমার বোনের ব্যাপারে, আমার বোনের
নাম প্রথমে বলে, হুজুর বলে তার পুরো নাম বলুন। আম্মু যখন পুরো নামটা বলে তখন হুজুর বলে আর কিছু বলতে হবে না আপনার। হুজুর কিছুক্ষণ চুপ করে রইল, তারপর আম্মুকে হুজুর নিজ থেকে আমার বোনের যত সমস্যা আছে এক এক করে সব বলতে থাকলো। আম্মু তো পুরোই অবাক যে হুজুরের সাথে আমার আম্মুর আগে কখনো কথা হয়নি। আমার বোনের ঘটনা আমাদের ঘরের 2-3 জন মানুষ ছাড়া কেউ জানে না। সেই ঘটনা হুজুর নিমিষের মধ্যেই এক এক করে ডিটেলসে সব আম্মুকে বললো, আর বললো যে আপনার মেয়ের সাথে কি মিলে যাচ্ছে। আম্মু একদম স্ট্যাচু এত মিঠাই, আম্মু একদম অবাক যে আসলেই মিলে যাচ্ছে। পরবর্তীতে হুজুর বললো যে এর পরের দিন একটা নির্দিষ্ট টাইম দিল, যে বললো ওই টাইমে আবার হুজুরকে কল করতে। আম্মু ঠিক টাইমে এর পরের দিন কল করলো, আর হুজুর বললো যে আপনার মেয়ের সাথে 3টা জিন আছে, যার মধ্যে 2টো পুরুষ জিন আর 1টি মহিলা জিন। আর এই জিনগুলো কালো জাদু করার মাধ্যমে আপনার মেয়ের মধ্যে দেওয়া হয়েছে, যেন আপনার মেয়ের সাংসারিক জীবনে কোনো সুখ না আসে, আপনার মেয়ের জীবনে যেন এক কথায় দুর্যোগ নেমে আসে। আর এই অশান্তি সহ্য করতে না পেরে আপনার মেয়ে তিলে তিলে আত্মহত্যার দিকে যে নিজ থেকে মারা যাবে। এটাই হচ্ছে কালো জাদুটার উদ্দেশ্য ছিল। আমার আম্মু, আমি ছিলাম আম্মুর পাশে তখন। আম্মু আমাকে বলেনি কে কল দিয়েছে, কিন্তু আমি পাশে ছিলাম আম্মু। আমি দেখেছি যে আম্মুর চোখ থেকে অনর্গল পানি পড়ছে। পরবর্তীতে আম্মু আর কি বলেছিল আমাকে যে ফোনের মধ্যে হুজুর এসব বলেছে। হুজুর বলেছে হ্যাঁ, এটার সমাধান আছে। এটা সমাধান আছে এরকম যে আমার বোনকে ব্ল্যাক ম্যাজিক করেছে আমাদের খুব কাছের, খুব আপন কেউ, আর আমাদের সম্পর্কে সব কিছু জানে। আমরা আদৌ জানি না যে সেই লোকটাকে বা সেই মানুষটাকে যেখানে আমাদের এত কাছে, আর আমার বোনের এত বড় ক্ষতি করতে চায়। এমনকি এই কালো জাদু করার জন্য হুজুরের ভাষ্য মতে হুজুর বলেছেন, যা আমি তা বলছি, এই কালো জাদু করার জন্য সে 2টো নবজাতক শিশুকে বলি দিয়েছে। সেই 2টো নবজাতক শিশুকে বলি দিয়ে, সেই নবজাতক শিশুর রক্ত দিয়ে সে 3টি জিনকে খুশি করে আমার বোনের মধ্যে পাঠিয়েছে আর কি। তো এই যে মানে কালো জাদুটা, এটার রেশ একদমই নাই করে দেওয়ার জন্য, একদম বিলীন করে দেওয়ার জন্য আপনার 2টো নবজাতক শিশু অন্তত একটি হলেও তার রক্ত দিতে হবে। কিন্তু তা সম্ভব না, হুজুর সেটা ভালো করেই জানে। হুজুর এমনও বলেছে যে এটা একদম, এর রেশ একদম থামিয়ে ফেলা যাবে না। এটার যে রিয়াকশন আছে এই ব্ল্যাক ম্যাজিকের, সেটা এই রিয়াকশনটা হচ্ছে আমার বোন থেকে তাকে যে ব্ল্যাক ম্যাজিকটা করেছে তার মধ্যে ট্রান্সফার করা যাবে, কিন্তু একদমই বিলীন করে দেওয়া যাবে না। তো সেই ক্ষেত্রে কি করতে হবে বলেছে, 15 দিন পর আমার বোনের জন্য কিছু জিনিসপত্র পাঠাবে। সেই জিনিসপত্রগুলোর যেভাবে তিনি করতে বলবেন সেই নিয়ম অনুযায়ী কাজগুলো করলে, বা যাই দিক আর কি, যে কাজগুলো করতে বলে সেগুলো করলে এর 15 দিন পর, ওই 15 দিন পর তার সাথে সরাসরি সাক্ষাৎ করতে হবে। আর সাক্ষাৎ করতে হবে খালি হাতে নয়, সাক্ষাৎ করতে হবে যে 5 কেজি মিষ্টি আর 2টো জীবন্ত মুরগি নিয়ে যেতে হবে। এখনো পর্যন্ত আমরা ওই ঘটনায় যাইনি, মানে এটা ভবিষ্যতে ঘটনা হতে যাচ্ছে, আমরা নিয়ে যাব আর কি আমার বোনকে নিয়ে। কিন্তু এখন পর্যন্ত যা হয়েছে সেটা হচ্ছে যে তিনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছে একটা ব্যাগ পাঠান। সেই ব্যাগের মধ্যে 2টো কাগজের মধ্যে আরবি সংখ্যা লেখার মতো কিছু লেখা আছে, আর গাছের শিকড় বাকড়ের মতো কিছু আছে, আর এক টুকরো হাড়ের মতো কিছু একটা। দেখলে মনে হয় যেন অনেকটা আমরা কি বলে হাঁটুর হাড় যেরকম হয় না, একটা গোল একটা হাড়ের মতো থাকে,
যে সন্ধির মধ্যে এরকম এক টুকরো হার বলেছে যে 3 দিন পর পর, মানে এর 3 দিন, দুটো কাগজের মধ্যে প্রথম কাগজটি 3 দিন পর পোড়াতে হবে, এর পরের কাগজটা আরো 3 দিন পর পোড়াতে হবে। তো একটা কাগজ পোড়ানো হয়েছে রাসেল ভাই, মানে কাগজগুলো হচ্ছে যে বালিশের মধ্যে নিয়ে, যে বালিশে আর কি সে ঘুমায়, আমার বোন যে বালিশে প্রতিনিয়ত ঘুমায়, সে বালিশের মধ্যে রাখতে হবে। 3 দিন পর সে কাগজটা পোড়াতে হবে, এর 3 দিন পর এরপরের কাগজটা পোড়াতে হবে। আর সাথে যে তাবিজ দিয়েছে সেই তাবিজগুলো সাথে রাখতে হবে আর কি। যেই ব্যবস্থা বা যেই নিয়মে ব্যবহার করতে বলেছে সেই নিয়মে ব্যবহার করতে হবে। দেখছি আমার বোনের তেমন কোনো পরিবর্তন আসেনি, তাও আশা রাখছি সরাসরি সাক্ষাতে যদি কিছু পরিবর্তন হয়। জানি না কি এরকম কাজ করবে আমাদের এত কাছের মানুষ।